বিয়ের আগের দিন নিজের হবু স্বামীকে বড় রাস্তার মাঝখানে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে দেখে থমকে গেল মেঘা। পা যেন সামনে আগাতে চাইছে না তার, যার সাথে আর একদিন বাদে তার বিয়ে হতে চলেছে। সে কিনা ভরা রাস্তায় এক গাদা মানুষের সামনে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে তার কান্না থামাতে ব্যাকুল হয়ে পড়েছে। মেঘার হাতে ধরে থাকা সদ্য কিনে আনা বিয়ের লাল বেনারসির প্যাকেটটা হাত ফসকে রাস্তায় লুটিয়ে পড়ে গেল। লাল বেনারসির মৃদু অংশ রাস্তায় পড়ে রইল যেন। পাশ থেকে মেঘা চাচাতো বোন তুলি সামনে দাঁড়ানো সুদর্শন ছেলেটাকে শ্যামরাঙা একটি মেয়েকে জড়িয়ে থাকতে দেখে পুরো হাঁ হয়ে তাকিয়ে রইল সেদিকে। এক পলক সামনে দাঁড়িয়ে থাকা নিজের বোনের হবু স্বামী তুষারকে দেখছে, তো আর এক পলক মেঘার দিকে তাকাচ্ছে। মেঘাপু, এই লোকটার সাথে তোমার কাল বিয়ে হওয়ার কথা না? ইনি তো তোমার হবু বর, কিন্তু এভাবে রাস্তার মাঝখানে অন্য একটা মেয়ের সাথে। সিএনজি ডাক তুলি, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে আমাদের। তুলির কথা শেষ হওয়ার আগে মেঘার গম্ভীর কণ্ঠের রেশ তুলির কানের কাছে এসে অন্তর্হিত হতে আর টু শব্দ করল না তুলি। আবারও একবার সামনে তাকিয়ে তুষারকে আর অচেনা মেয়েটাকে এক পলক প্রখর করে রাস্তায় পড়ে থাকা বেনারসির প্যাকেটটাতে বেনারসিটা ভালোভাবে মুড়িয়ে নিয়ে রাস্তা থেকে উঠিয়ে প্যাকেটটা মেঘার হাতে ধরিয়ে দিল তুলি। দীর কণ্ঠে বলল, শক্ত করে ধরে রাখো মেঘাপু, যাতে পড়ে না যায়। আমি সিএনজি নিয়ে আসছি। কথাটা বলে সিএনজি আনতে চলে গেল তুলি। মেঘার চোখ দুটি কেমন ছলছল করে উঠতে চাইছে যেন। চক্ষুতে নিচু করে হাতে থাকা বেনারসের প্যাকেটটা শক্ত করে চেপে রাখল সে। সামনে দাঁড়িয়ে থাকা তার হবু স্বামী তুষারের দৃষ্টিপাতে মেঘা পড়েছে কিনা সন্দেহ। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে ভেতর থেকে একরাশ দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইছে যেন মেঘার। কিছুক্ষণ বাদে তুলি সিএনজি নিয়ে আসলে পেছন ফিরে তাকালো না মেঘা। ধীর পায়ে সিএনজিতে উঠে পড়ল সে। শোঁ শব্দে সিএনজি চলতে শুরু করলে দক্ষিণা উত্তরা হওয়ায় মেঘার কানের পেছনে গুজে থাকা অবাধ্য চুলগুলো কেমন উড়ে উড়ে এসে তার কপাল জোরে ছেয়ে পড়তে ব্যস্ত হয়ে পড়েছে যেন। বুকটা কেমন জ্বলছে মেঘার। তার এই বুকের ভেতরকার উতাল পাতাল ঢেউর রেশ হয়তো তার কাকিকে বললে সে কখনোই এই বিয়ে আটকাবেন না, বরং জোরপূর্বক মেঘাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন। এবার মেঘা খুব ভালোভাবে বুঝতে পারছে যে নিজের মেয়ে তুলিকে রেখে তার কাকেই কি জন্য শহরের এত বড় ডাক্তার ইশতেক মাহমুদ তুষারের সঙ্গে তুলির বিয়ে না দিয়ে তার বিয়ে দিচ্ছেন। চোখের কোন ঘেঁষে পানির রেশ এসে জমা হলে হাতের উল্টো পিঠ দিয়ে বারবার মুছে ফেলল বেহায়া অশ্রুধারা যেন, তবু এসে হাজির হচ্ছে মেঘার চোখ পানে। পাশে বসে থাকা তুলি বেশ ভালোভাবে বুঝতে পারছে তার মেঘাপুর বর্তমান মানসিক বিষাদময় অবস্থাটা। তাই শীতল হাতের স্পর্শে নিজের হাতটা সিএনজি সিটে খিঁচে ধরে রাখা মেঘার হাতের উপর রাখলে কেঁপে ওঠে যেন মেঘা। চোখের পানি আড়াল করে শীতল চাহনিতে তুলির দিকে তাকালে মৃদু হাসল তুলি। ধীর কণ্ঠে বলল, এ বিয়েতে তুমি খুশি তো মেঘাপু? তুলির প্রশ্ন উত্তর দেওয়াটা যেন বেমানান লাগলো মেঘের কাছে। চোখ দুটি প্রবল বেগে জ্বলছে যেন তার। খুব ছোটবেলায় ফ্যামিলি ট্রিপে পাহাড় গেলে নিজের বাবা মাকে নিজ চোখে পাহাড়ের খাদে গাড়ি পরে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে দেখেছে মেঘা। মেঘার বাবা মিজানুর রহমান মেঘাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে সরিয়ে দেওয়ার কারণে পৃথিবীতে এখনও পর্যন্ত সশরীরে নিঃশ্বাস নিতে পারছে মেঘা। তখন থেকে মেঘা বুঝে গেছে যে আপন মানুষ হারানোর কী যন্ত্রণা। মেঘার বাবার বিশেষ সম্পত্তির কোনো কমতি ছিল না শহরে। মেঘা চাইলে পায়ের উপর পা পেলে নিজের বাড়িতে থাকতে পারত, কিন্তু মেঘা তখন ছোট ছিল, তাই তার একটাই কথা, পরিবারের সাথে থাকবে সে। সেদিনই মেঘার কাকা আতাউর রহমান মেঘাকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন। সেদিক শিখদের বাড়িতে উকিল এসে জায়গা সম্পত্তি বুঝিয়ে দিতে গেলে মেঘা বলেছিলেন সেদিন এইসব জায়গা সম্পত্তি তার কোনো কিছুরই প্রয়োজন নেই, সেগুলো সব কিছু যেন অনাথ আশ্রমে বিলিয়ে দেওয়া হয়। তাই আতাউর সাহেব খুশি মনে মেঘার কথা মতো অল্প কিছু সম্পত্তি মেঘার বিয়ের জন্য রেখে দিয়ে বাকি সব কিছু অনাথ আশ্রমের নামে দলিল করে দিয়েছিলেন। এতটুকুনি মেয়ের এরম তারা কথা শুনে ক্ষুণ্ণ হয়েছিলেন সেদিন রিনা বেগম। সেদিন থেকে মেঘার কাকি রিনা বেগমের চোখের বিষ হয়ে দাঁড়ালেন যেন মেঘা। কথা চলে রিনা বেগম মাঝে মধ্যে বলেই ফেলেন, নিজেই তো অনাথ তুই মেঘা, তাহলে আবার অনাথ আশ্রমের প্রতি এত টান কেন দেখাতে গেলি তুই? রিনা বেগমের প্রশ্ন শুনে হাসতো শুধু মেঘা, বলতো, তোমরা তো আছো কাকি, তাহলে আমি অনাথ কীভাবে হলাম? মেঘার উত্তরটা খুব একটা ভালো লাগতো না রিনা বেগমের। রাগ নিয়ে তাকাতেন শুধু মেঘার দিকে। শিখদের বাড়িতে কেউ যদি মেঘাকে ভালোবেসে থাকে তাহলে ওই এক তুলি আর তার কাকা আতাউর রহমান ভালোবাসেন। আর কেউ মেঘাকে দু চোখে অব্দি দেখতে পারেন না। বাড়ির সব কাজ মেঘা হাসি মুখে করে দিল, নিজের কাকি রিনা বেগমের মন জয় করতে ব্যর্থ মেঘা। মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে কান্না পায় মেঘার,
কিন্তু তবুও নিজের দুর্বলতা চেপে রেখে হাসি মুখে সব কিছু মেনে নেয় মেঘা, শুধুমাত্র নিজের কাকের থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায়। সিএনজি এসে শিকদার বাড়ির সামনে দাঁড়িয়ে গেলে ভেতর থেকে রিনা বেগম এক প্রকার ছুটে আসলেন যেন মেঘের কাছে। মুখে তার একগাল হাসি ঝোলানো। মুখে হাসি লেপটে মেঘার হাতটা ধরে নিজের দখল করে নিয়ে বলতে লাগলেন তিনি, আরে ভেতরে চল মেঘা, দেখ ও বাড়ি থেকে তোর জন্য কত কি দামি দামি জিনিস পাঠিয়েছেন তোর শাশুড়ি, দেখবি চল আমার সাথে। রিনা বেগমের মুখে হাসি দেখে মেঘার বুকের ভেতরটা কষ্টটা যেন একটু হলেও মিয়ে গেল। এই প্রথম রিনা বেগম নিজ থেকে সেদে সেদে মেঘার সাথে ভালো ব্যবহার করছেন। মেঘাও কোনো কিছু না ভেবে ধীর পায়ে তৃপ্তির হাসি হেসে রিনা বেগমের সাথে ভেতরে চলে গেল। তুলির চোখ দুটো কেমন ছলছল করে উঠল যেন। এটা ঠিক হচ্ছে না মেঘাপু, তুমি কিন্তু জেনে শুনে আম্মার কথা মতো মাঝ নদীতে ঝাঁপ দিচ্ছ। আমাকে আব্বার সাথে কথা বলতেই হবে এই বিষয়ে, বিয়ের ব্যাপারে। কথাগুলো ভাবান্তরে ছেদ খেয়ে গেলে বিয়ে বাড়ির একগাদা মানুষের ভিড়ে নিজের আব্বা আতাউর রহমানকে খুঁজতে ছুটল তুলি, কিন্তু আতাউর সাহেবকে পুরো বাড়ি খুঁজেও কোথাও দেখতে পেলেন না। রান্নাঘরে গিয়ে নিজের খালাদের কাছে জিজ্ঞেস করলে তুলির ছোট খালা রানু বলে উঠলেন, দুলাভাই তো বাজারে গেছেন তুলি, ফুলের অর্ডার দিয়েছিলেন না, সেগুলো গাড়ি করে আনতে গেছেন। রানু খালার কথা শুনে নিরাশ হয়ে পড়ল তুলি। শুকনো ঠোঁটোদয় ভিজিয়ে নিজের রুমে চলে গেল সে। শেখদার বাইরে আনাচে কানাচাজ বিয়ের গন্ধে মহমা করছে যেন। বাড়ি ভর্তি আত্মীয়রা একে একে এসে দেখে যাচ্ছেন মেঘাকে। মেঘার মনের মাঝে বিষাদের দহনতা সে আর প্রকাশ করতে পারল না তার কাকি রিনা বেগমের মুখের হাসি দেখে। বিছানা ভর্তি কারিগরি শাড়ি গহনা সাজানো গোছানো ভাবে রাখা আছে মেঘার সামনে। রিনা বেগম এক এক করে সবকিছু মেঘাকে দেখাচ্ছেন আর হাসি খুশিভাবে বলছেন, দেখেছিস তোর জন্য কত কি জিনিস পাঠিয়েছেন ও বাড়ি থেকে। ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছিস বুঝলি মেঘা, সারা জীবনের বাড়িতে যা কষ্ট করেছিস ও বাড়িতে তা পায়ের উপর পা তুলে খেতে পারবি। হুট করে নিচ থেকে কারো রিনা বেগমের ডাক পড়লে মেঘার মাথায় হাত বুলিয়ে হেসে বললেন, যাই দেখি কী জন্য ডাক পড়েছে আমার, তোকে মেহেদি দেওয়ার লোক এসেছে বোধহয় পার্লার থেকে। রিনা বেগম কথাগুলো বলতে বলতে নিচে চলে গেলে খাটের উপর হাঁটু মুড়ে মাথা গুঁজে বসে রইল তোহা। হৃদয়ে সায়রের বুক দুপুক ছন্দের হারে বাজাতে থাকে কম্পনাতনরা যেন খুব কাছ থেকে শুনতে পাচ্ছে সে। চোখ দুটি বন্ধ করলে নিজের হবু স্বামী তুষারের সঙ্গে অচেনা মেয়েটা জড়িয়ে ধরে কান্না করার প্রতিচ্ছবি ভেসে উঠছে যেন তার অন্তরের আঙিনায়। ঢুকরে কান্না পাচ্ছে শুধু মেঘা। সন্ধ্যা নামানোর সময় বিদেশি কালো রাঙা গাড়ি এসে শেখদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লে সবাই কেমন উকিঝুঁকি দিয়ে দেখছে কে এসেছে। রিনা বেগম বাহিরে আসতেই কালো রাঙা শার্ট পরিহিত ফর্সা সুদর্শন ছেলেটাকে দেখে একগাল হেসে উঠলেন যেন তিনি। বিয়ে বাড়ির ঝিকঝিক আলোয় তুষারের ফর্সা মুখশ্রী কেমন চিকচিক করছে যেন। আজ বেতেকাল বিয়ে আর আজকে সন্ধ্যায় স্বয়ং পাত্রে নিজের মেয়ে বাড়ি এসে হাজির হওয়াটা যেন খুবই হাস্যকর ঠেকল সবার কাছে। বাড়ি ভর্তি আত্মীয়রা আজ হলো মুখ ডেকে হাসছেন শুধু। কপাল করে এরকম স্বামী পেয়েছে মেঘা। আত্মীয়দের কানাঘুষা শুনে বিব্রত বোধ করলো যেন তুষার। খানিকটা দৃষ্টিহীন রেখে পুরো বাড়িটাকে চোখ বোলালে ডেকোরেশনের কাজ এখনও শেষ হয়নি, কিন্তু মন্দ লাগছে না দেখতে। রিনা বেগম খুশিতে মুখে একগাল হাসি ঝুলিয়ে বললেন, ভিতরে এসো বাবা, কাল থেকে তো এই বাড়িতে তোমারই, তাই সংকোচ করো না যেন আবার। আসসালামু আলাইকুম আন্টি, মেঘের সাথে একটু দেখা করতে পারি। হুট করে তুষারের নমনীয়তার কণ্ঠে বলা কথাটা শুনে খানিকটা চুপ মেরে গেলেন রিনা বেগম। কিছু সময় নিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আজ বাদে কাল থেকে তো মেঘা তোমারই। এ তুলি, জামাই বাবাজানকে একটু মেঘার রুমে দিয়ে যা তোমার। রিনা বেগমের কণ্ঠ শুনে তুলি সিঁড়ি বেয়ে নিচে নামলে তুষারকে দেখে বেশ চমকালো সে। তাহলে কি বিকেলের ব্যাপারটার জন্য কিছু বলতে এসেছেন সে? কথাটা ভাবতে ভাবতে তুষারের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আসুন আমার সাথে। তুলির কথা শুনে ধীর পায়ে তুষার তুলে পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে চলে গেলে নিচে সকলের হাসির রোল পড়ে গেল যেন। রিনা বেগম একগাল হেসে রান্নাঘরের দিকে চলে গেলে সবাই বলে উঠলেন, জামাইরা তর্স হয়েছে না বুঝলি রিনা, তোমার মেঘার জীবনটা তো খুলে গেল গো। এবার তুলিটার খুলে গেলেই হলো। রিনা বেগম হেসে উঠলেন শুধু। মেঘার রুমের সামনে এসে তুলে দরজায় মৃদু ধাক্কা দিয়ে ধীর কণ্ঠে বলল, মেঘাপো দরজাটা একটু খোলো, তোমার সাথে কে দেখা করতে এসেছে দেখো। চেয়ার টেবিলে বসে হলুদ রাঙা লাইটের মৃদু আলোয় নিজের সব থেকে কাছের বন্ধু ডায়েরি খুলে বসেছিল মেঘা। তুলির কণ্ঠস্বর শুনে দরজার থেকে পিট পিট করে তাকিয়ে ধীর পায়ে এসে দরজাটা মৃদু খুলে দিতে গেলে দরজার ওপাশ থাকা পুরুষালী কণ্ঠের রেশ কান ছুঁয়ে স্পর্শ করে গেল যেন মেঘার।
থাক, দরজা খুলতে হবে না, আমি এখান থেকেই বলছি। বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল যেন তুষারের কণ্ঠ শুনে। মেঘার বিয়ের আগ পর্যন্ত এখনো অবধি শুধু একবার দেখেছিল মেঘা তুষারকে, তাও যেদিন তুষারের আম্মা ফারজানা বেগম মেঘাকে পছন্দ করে বিয়ে ফিক্সড করে গিয়েছিলেন। সেদিনও তুষার হাঁসফাঁস করছিল যেন তোহাকে কিছু বলার জন্য, কিন্তু ফারজানা বেগম সময় দেননি তাকে। দ্রুত মাথায় বুক অব্দি ঘুমটা টেনে নিল মেঘা। শীতল চাহনিতে তুলির দিকে তুষার দৃষ্টিপাত করাতে তুলি দীর কণ্ঠ বলল, আচ্ছা আমি নিচে চলে যাচ্ছি তাহলে। কথাটা বলে নিচে চলে গেল তুলি। তোমার সাথে আমার কিছু কথা জরুরি ছিল মেঘা, যেগুলো না বললেই নয়। আমি জানি আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, কিন্তু তোমার কাকিকে সবটা জানিয়েছেন আমার আম্মা। গম্ভীর এবং থমথমে কণ্ঠের রেশ কানের লতিতে এসে প্রবেশ করে গেলে থম মেরে গেল যেন মেঘা। কিঞ্চিত পরিমাণ সময় নিয়ে জড়তা কাটি দীর্ঘকণ্ঠে বলল, বলুন, কি বলবেন। দরজার পাশ থেকে তুষার দীর্ঘ সময় নিয়ে নিঃশ্বাস নিলে তার নিঃশ্বাসের মৃদু শব্দের রেশ মেঘার কান ঘেঁষে স্পর্শ করে গেল যেন। ওদের আগ্রহী তুষারের কথা শোনার জন্য ঠায় দাঁড়িয়ে রইল সে দরজার এপারে। আমি বিবাহিত মেঘা। দরজার ওপাশ থেকে তুষারের ধীর এবং শান্ত কণ্ঠের রেশে বলা কথাটা যেন তীরের ন্যায় আঘাত হানল মেঘার বুকে। পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন তার। বড়জোর একটা ধাক্কা খেয়ে আনমনে কয়েক পা পিছিয়ে গেলে আবারও তুষারের কণ্ঠ শোনা গেল, দেখো মেঘা, আমি তোমাকে বিয়ের জন্য জোর করছি না, তুমি চাইলে এই বিয়ে ক্যান্সেলও করে দিতে পারো। আজকে বিকেলে রাস্তায় যে মেয়েটাকে আমার সাথে দেখেছ সে হল আমার স্ত্রী সুব্রতা। আমি তাকে এখনও ভালোবাসি আর সারা জীবন বাসবো। তুমি হয়তো নোটিশ করতে পারোনি আমি তোমাকে দেখেছি কিনা, কিন্তু ইস্তেক মাহমুদ তুষারের দৃষ্টিশক্তি পর্যাপ্ত পরিমাণের প্রখর, তাই তোমার মনের অবস্থাটা বুঝতে বিন্দুমাত্র পরিমাণ সময় লাগেনি আমার। তুষারের এরম ধারা কাট কণ্ঠ শুনে এবার যেন রাগ লাগলো মেঘার। ডুকরে কান্না পাচ্ছে তার। যার সাথে আজ রাত পেরিয়ে গেলে কালকে বিয়ে হতে চলেছে সে কিনা তার সামনে দাঁড়িয়ে নিজের প্রথম স্ত্রীর ভালোবাসার কথা বলছে। আশপাশ কিছু না ভেবে দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুলে ফেলে তুষারের কাছে এগিয়ে এসে তুষারের কালো রঙের শার্টের কলারটা টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, মেঘা, ফাজলামো পেয়েছেন নাকি আপনি? বিয়ের আগের দিন এসে বলছেন আপনি বিবাহিত, আর থাকি যখন ভালোবাসেন তাহলে আমার সাথে এসব নাটকীয়তার মানেটা কি? হুট করে মেঘার এরূপ আচরণে ভড়কে গেল যেন তুষার। তাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে গেল সে। মেঘার মাথায় থাকা ওড়নাটাও হুড়হুড়িয়ে খানিকটা সরে গিয়ে মেঘার ফর্সা মুখশ্রী দেখা যাচ্ছে। রাগের লাল হয়ে আছে মেঘার গোলাপি রাঙা মসৃণ মুখশ্রী। প্রথমবারের মতো মেঘার টানা টানা চোখ দয়ে চোখ পড়ল তুষারের শীতল হয়ে আসা চোখের। গলা শুকিয়ে আসতে চাইছে যেন তার। এতটা সুন্দরী মেয়ে আগে কখনো দেখেছে কিনা বোধগম্য হচ্ছে না তুষারের, কিন্তু তার সুব্রতাও কম যায় না। সে শ্যামা পাখি হলেও তুষারের কাছে সে পৃথিবীর সেরা সুন্দরী। খানিকটা সময় নিয়ে মেঘার হাতের ওপর তার শীতল হাতের স্পর্শ ছুঁয়ে শার্টের কলাটা ছাড়িয়ে নিল তুষার। হাতে থাকা বিদেশি কালো রঙা ঘড়িটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে টাইম দেখে নিয়ে মেঘার দিকে আর না তাকিয়ে অন্যদিকে দৃষ্টি স্থির রেখে শান্তস্বরে বলল, তুষার, দেখো মেঘা, তোমার দিক থেকে রিয়াকশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমিও তো তোমার পরিবারকে কিছু না জানিয়ে বেমালুম বিয়ে করতে চলে আসিনি। আমার স্ত্রীতে একটা বউ থাকাকালীন আরেকটা বিয়ে করতে চলে আসলেন কেন তাহলে? আবার তাকে নাকি ভালোবাসেন? বাহ, আপনার চরিত্রের দিকে তো ফুল চন্দন ছোড়া উচিত আমার, ডাক্তার ইশতিয়াক মাহমুদ তুষার। তুষারের কথা শেষ হওয়ার আগে মেঘার রাগান্বিত কণ্ঠের উত্তর শুনে এবার রাগ নিয়ন্ত্রণ করা কষ্টদায়ক হয়ে পড়ল যেন তুষারের। তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, দেখো, তুমি যা ইচ্ছে বলো, কিন্তু চরিত্র নিয়ে কথা বলতে আসবে না আমার। আমি এ বিয়ে করছি না। মেঘার উত্তেজিত কণ্ঠস্বরে রেস্টুরেন্টে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। কিঞ্চিত পরিমাণ সময় নিয়ে শুকনো ঠোঁট দিয়ে ভিজিয়ে মৃদুস্বরে বলল, ঠিক আছে, তাহলে তোমার কাকিকে আমার থেকে নেওয়া টাকাগুলো ফেরত পাঠিয়ে দিতে বলো। আসলাম, ভালো থাকবে। কথাগুলো এক নিঃশ্বাসের সহিত বলে ঠোঁটের কোণে বাঁকা হাসি হেসে আর এক বিন্দু পরিমাণ দাঁড়ালো না তুষার। লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল সে। তুষারে বলে যাওয়া শেষের কথাটা কানের কাছে এসে অন্তর্নিহিত হতে থম মেরে গেল যেন মেঘার। বারান্দায় ফুরফুরে হাওয়া তার কানের কাছে চুলগুলো দুলিয়ে দিয়ে গেলেও কপাল বেয়ে ঘাম চড়ছে যেন মেঘার। রাগটা ঠিক কার উপর দেখাবে সে? নিজের কাকির উপর নাকি এই সুদর্শন লোকটার উপর, যাকে সে প্রথম দেখাতে মনের কোণে ঠাঁই দিয়ে বসেছিল? তুষারকে লম্বা লম্বা পা ফেলে নিচে আসতে দেখে রিনা বেগম একগাল হেসে তার দিকে এগিয়ে গেলেন। মুখে হাসি লেপটে দীর্ঘণ্ঠে বললেন, একি বাবা, তুমি এই এলার এখনই চলে যাচ্ছ? আমরা তোমার জন্য সামান্য নাস্তার ব্যবস্থা করেছি।
যদি কিছু মনে না করো তাহলে গরিবের বাড়িতে একটু নাস্তা করে যাও। রিনা বেগমের কথা শুনে তুষারের শান্ত কিন্তু গম্ভীর দৃষ্টিদ্বয় রিনা বেগমের দিকে নিক্ষেপ করলেন। চুপসে গেলেন রিনা বেগম। আপনার সাথে ফোনে কথা বলছি, এখন আসছি। আর হ্যাঁ, নাস্তার ব্যবস্থার জন্য ধন্যবাদ। কথাটুকু বলে তুষার গেট পেরিয়ে নিজের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। তুষারের এরূপ আচরণটা যেন ঠিক হজম হলো না রিনা বেগমের। এক পলক সিনের দিকে তাকে এমন এমন আন্দাজ করতে পারছেন কিছু তো একটা হয়েছে মেঘের সাথে তুষারের। তুষারের চলে যাওয়া নাগাদ রিনা বেগম এসে হাজির হলেন মেঘের দরজায়। চারিদিকে চোখ বোলালে মেঘাকে ফ্লোরে আনমনেভাবে বসে থাকতে দেখে ব্রুদে কিঞ্চিত পরিমাণ ভাঁজ করে ফেললেন রিনা বেগম। গম্ভীর কণ্ঠে তেতানো স্বরে বললেন, এভাবে ফ্লোরে বসে আছিস কেন তুই মেঘা? আর তুষারকে কী বলেছিস তুই, যার জন্য তুষারকে চলে যেতে হলো? বলে তো তুষার আমাকে গেলেন কাকি। তুমি আমাকে টাকার জন্য বিক্রি করে দিচ্ছ কাকি? হুট করে মেঘা শান্ত কিন্তু রাগ মিশ্রিত কণ্ঠ শুনে থমকে গেলেন রিনা বেগম। খানিকটা চুপ থেকে দাঁতে দাঁত চেপে বললেন, কিসব বাজে বাজে কথা বকছিস তুই? মাথা ঠিক আছে তোর? রিনা বেগমের গলার স্বর ধীর হয়ে গেলে সাদা রঙা ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে লাল হয়ে ওঠা চক্ষুদয় নিয়ে রিনা বেগমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো মেঘা। মেঘের এরূপ দৃষ্টিতে রিনা বেগম আর কথা বাড়াতে পারলেন না। যেন আজ একটু বেশি অন্যরকম ঠেকছে মেঘাকে। এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে তুই? যেন চোখ দিয়ে গিলে খেয়ে নিবি আমাকে? শোন মেঘা, বিয়েতে যদি কোনো ব্যাঘাত ঘটাস তাহলে এবারে চৌকাটা আর কখনো পেরোতে পারবি না তুই, এই বলে রাখলাম আমি। রিনা বেগমের তেজপ্রিয় কণ্ঠের রেশ শুনে মৃদু হাসল মেঘা। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে রিনা বেগমের মুখোমুখি হয়ে শান্ত স্বরে বলল, এ বিয়ে আমি করছি না কাকি। যে ছেলের আগের বউ আছে এবং তাকে সে এখনো ভুলতে পারেনি, বরং ভালোবাসে, তাকে কিভাবে বিয়ে করবো আমি? প্রথমে তো ভেবেছিলাম প্রেমিকা আছে, কিন্তু এখন তো দেখছি কাহিনী পুরো উল্টো। তুষার তো আগেই বিয়ে পাশ করে নিয়েছেন। ছোটবেলা থেকে তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি কাকি, কিন্তু দয়া করে জেনে শুনে মাছ ধরতে ঝাঁপ দিতে বলো না আমাকে, যেখানে আমি হাজারবার সাঁতার কাটলেও কিনারা খুঁজে পাবো না। তুই এই বিয়ে না করলে কলসিতে ভরে পানি আন, আমি গলায় ফাঁস দিয়ে নদীতে ডুবে মরি। এটা তো পারবি নাকি? সে ছোটবেলা থেকে পড়ে আছিস আমাদের বাড়িতে, কখনো নিজের মেয়ে বই আলাদা ভাবিনি তোকে। আর বিনিময়ে তুই কি দিয়েছিস? আমাদের সব সম্পত্তি আশ্রমে দিয়ে দিলি। এখন সে টাকাগুলো থাকলে আজকে তোকে বিয়ে করানোর জন্য দায় ঠেকতো না আমার। যেখানে তোর এই বিয়ের উপর তোর কাকার জেল যাওয়া থেকে মুক্তি পাওয়া নির্ভর করছে। হুট করে নিজের কাকি রিনা বেগমের মুখে এরম দ্বারা কথা শুনে থমকে গেল যেন মেঘা। রিনা বেগম কান্নারতভাবে বিছানায় বসে আঁচলে মুছতে থাকলে মেঘার রূপ কেঁপে উঠল যেন। রিনা বেগমকে এতটা উদাসীন আগে হতে দেখেছে কিনা সন্দেহ তার কাছে। মনের মাঝে কোনো দুর্যোগের আগাম পূর্বাভাস দিচ্ছে যেন তার। দ্রুত পায়ে নিজের রুমের দরজাটা আটকে সাদা রঙা পর্দাটা টেনে দিয়ে রিনা বেগমের পায়ের কাছে এসে হাঁটু মুড়ে বসে পড়ল মেঘা। কয়েকটা ঢোক গিলে নিয়ে রিনা বেগমের হাত দুটো নিজের হাতের স্পর্শ নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে পড়ল মেঘা। ও কাকি, কি হয়েছে বলো না? তুমি কাঁদছো কেন? আর কাকাই বা জেলে যাবেন কেন? কি হয়েছে বলো আমাকে? রিনা বেগম ছলছল চাহনিতে মেঘার দিকে তাকিয়ে হাত দিয়ে মেঘের গালে চুমু খেয়ে ধরা গলায় বলতে লাগলেন, তোর কাকার ব্যাংকের ক্যাশ অ্যাকাউন্ট থেকে 50 লাখ টাকা চুরি হয়ে গেছে মেঘা। আর ক্যাশ ম্যানেজার হওয়ার কারণে সব দায়ভার তোর কাকার উপর এসে পড়েছে। হয় সুদ সমেত টাকা দিতে হবে, নয়তো জেল খাটতে হবে তোর কাকাকে। আর তুলির সাথে যে তুষারের বিয়ে দেব, আমার কালো মেয়েটাকে কে বিয়ে করবে বল? তাই তোর সাথে তুষারের বিয়ে ঠিক করেছি। তোর কাকা কিংবা বাড়ির কেউ কোন অক্ষরের কথা জানেন না যে তুষার বিবাহিত। কিন্তু বিশ্বাস কর, তোর শাশুড়ি নিজে আমাকে প্রমাণ সমেত বলেছে যে তুষারের সাথে ওই মেয়ের সেপারেশন চলছে। কিছুদিন বাদে ডিভোর্সও হয়ে যাবে। তুই প্লিজ বিয়েটা ভেঙে দিস না মা। কথাটা বলে কেঁদে উঠলেন রিনা বেগম। রিনা বেগমের কথায় একের পর এক শক খেয়ে যাচ্ছে যেন মেঘা। কি বলবে না বলবে কিচ্ছু মাথায় আসছে না তার। মাথাটা কেমন টনটন করছে, শুধু চোখ বেয়ে ঝরে পড়ছে তার অজরে পড়া নোনা জল। খানিক বাদে দরজায় করাঘাত শুনে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন রিনা বেগম। মেঘার দিকে অসহায় চাহনিতে তাকিয়ে শীতল হাতে স্পর্শে মেঘার চোখের পানি মুছিয়ে দিয়ে ধরা গলায় বললেন তিনি, দেখ, আমি না হয় অনেক জ্বালিয়েছি তোকে মেঘা, কিন্তু তোর কাকা তো কিচ্ছু করেনি। নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসেন তোকে সে। তার কথাটা একটু মাথায় রাখিস মা। কথাগুলো বলেই আঁচলে চোখ মুছে দরজা খুলে
দিলে তুলিসহ পার্লারের মেয়েরা মেঘাকে মেহেদি দিতে চলে আসলে তাদের দিকে থম মেরে দৃষ্টি এক পলক তাকিয়ে চলে গেলেন রিনা বেগম। রিনা বেগম চলে গেলে মেঘার চোখ দুটো কেমন জ্বলতে রইল যেন। এই প্রথম তার কাকের চোখে পানি দেখছে মেঘা। অন্যদিকে নিজের কাকার হাস্যোজ্জ্বল মুখশ্রী। মেঘা কখনোই চাইবে না যে তার কাকাকে কেউ জেলে ফাটাক, কিন্তু তুষারকে বিয়ে করে সারাটা জীবন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে মেঘার। এই জন্য এক দম বন্ধকর পরিস্থিতির শিকার হলো মেঘা। ঠিকই তো বলেছে কাকি, কী দিয়েছি আমি তাদের। সে ছোটবেলা থেকে আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছেন তারা, আর আমি কিনা তাদের জন্য এতটুকু করতে পারবো না। মনের মাঝে কথাগুলো ঘুরপাক খেতে থাকলে হুঁশ ফিরল তুলির ডাকে। কী গো মেঘা আপু, তোমাকে সবাই মেহেদি দিতে এসেছে, বিছানায় উঠে বসবে তো নাকি? হ্যাঁ বসছি। মেঘের শান্ত গলার স্বর শুনে মৃদু হাসল তুলি। দুই হাতে মেঘের বিয়ে সাজে সজ্জিত হাত ভর্তি মেহেদি দিয়ে দিচ্ছে পার্লারের মেয়েরা। মেঘা শুধু নিস্তেজ হয়ে ঘাট মেরে বসে রয়েছে খাটের উপর। মনের মাঝে ঝরে চলেছে তার অসহ্য যন্ত্রণা। বুকটা কেমন খা খা করছে তার। রুম জুড়ে অট্টহাসির বাহার বয়ে যাচ্ছে যেন সকলের। খানিক বাদে পার্লারের একটা মেয়ে মেঘার দিকে তাকিয়ে মুখে হাসি ঝুলিয়ে দিয়ে কণ্ঠে বলল, তোমার হবু স্বামীর নামটা বলো। এখন মেঘা চুপ মেরে বসে থাকলে তুলি হেসে মেঘাকে হাত দিয়ে হালকা ঝাঁকুনি দিয়ে বলল, দুলাভাইয়ের নামটা বলবে তো মেঘাপু। হুট করে তুলি ঝাঁকুনি দেওয়াতে হুঁশে ফিরল যেন মেঘা। এ যেন এক বিব্রতকর পরিস্থিতির শিকার হতে চলেছে সে। ছোট্টবেলা থেকে বিয়ে নিয়ে কত স্বপ্ন বুনত মেঘা, সেখানে এখন জেনে শুনে অগ্নিদাহে পা ফেলতে হচ্ছে তাকে। সবার দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা নিচু করে দিয়ে শুকনো হাসি দেখিয়ে মৃদুস্বরে বলল মেঘা, ইশতেক মাহমুদ তুষার। পার্লারের মেয়েগুলো হাসিতে গড়াগড়ে খেয়ে গেল যেন। মেঘার মাথা নিচু করে রাখা দেখে একজন হাসির স্বরে বলে উঠল, হয় হয় প্রথম প্রথম তো, তাই স্বামীর নাম মুখে আনতে লজ্জা পাচ্ছে মেয়ে। কথাটা বলতে বলতে মেঘের হাতের উপর বড়া মেহেদির মাঝখানে ফাঁকা জায়গায় বড় অক্ষরে লিখে দিল, তুষারের মেঘ। লেখাটা চোখের সামনে স্পষ্টভাবে এসে হানা দিয়ে গেল চোখের কোণে। এসে জমা হলো তার আষাঢ়ের মেঘ। প্রথম স্ত্রীকে রেখে আমাকে ভালোবেসে বুকে টেনে নিতে পারবেন তো তুষার? কথাটা মনের মাঝে ভাবান্তরে ছেদ খেয়ে গেল দীর্ঘশ্বাস ছাড়া। কিছুই আসতে চাইছে না যেন মেঘার। তুই মেঘাকে কী বলেছিস তুষার? বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে নিজের আম্মা ফারজানা বেগমের গম্ভীর্যের সহিত প্রশ্ন শুনে সদয় স্থির রেখে দীর্ঘকণ্ঠে বলল, তুষার, যেটা সত্যি সেটা বলেছি আম্মা। তুষারের নিমেষে উত্তরটা খুব একটা পছন্দ হলো না ফারজানা বেগমের কাছে। রাগান্বিত কণ্ঠে বললেন, এত কিছু হয়ে যাওয়ার পরও ওই মেয়েকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে তো রুচিতে পারছে না তুষার। তোকে দেখে আমি বারংবার আশ্চর্য হয়ে যাই শুধু। কালকে আমাদের পার্সোনাল লয়ার রোজই এসে তোকে ডিভোর্সের ফাইল দিয়ে যাবেন। তুই ভালোই ভালো সাইনটা করে দিস। একটা কথা বলে যাস না যে বিয়ে করার ডিসিশনটা তুই নিজে নিয়েছিস, আমি না। তুই এখন কোনো রকম বিয়ে ভাঙার চেষ্টা করবি না তুই তুষার। তুই কি ভেবেছিস যে আমি কিছু বুঝি না? তুই মেঘাকে এসে বলেছিস যাতে মেঘা নিজেই বিয়ে ভেঙে ফেলে, আর ওদিকটা টাকা দিয়ে বুঝিয়েছিস যে তুই ইনোসেন্ট, সব দোষ মেঘার। মেঘা বিয়ে করবে না। ফারজানা বেগমের রাগান্বিত চোখ ধরে চোখ রাখতে পারল না যেন তুষার। খুব করে বুঝতে পারছে খবরটা রিনা বেগম ছাড়া আর কেউ দেয়নি তাকে। কয়েকটা ঢোক গেলে গলাটা ভিজিয়ে দীর্ঘকণ্ঠে বলল তুষার, দেখো আম্মা, তুমি ভুল বুঝছো আমাকে। থাক, আর কিছু শুনতে চাইছি না আমি। ফারজানা বেগমের গম্ভীর কণ্ঠের রেশ শুনে আর কথা বাড়ালো না তুষার। জীবনে যা ভুল করার সে করে ফেলেছে, তাই নিজের পরিবার আত্মীয় স্বজন কারো চোখে চোখ রেখে কথা বলার জো নেই এখন আর। কিন্তু যার জন্য ফেলস হয়েছে তাকেই ভুলতে পারছে না তুষার। সুব্রতা যতটা অন্যায় করেছে তা তার চোখের পানি দেখে মাটি চাপা দিয়েছে তুষার। মাঝে মধ্যে নিজের প্রতি নিজেরই রাগ ধরে যায় তুষারের। ফারজানা বেগমের সাথে আর কথা বাড়ালো না তুষার। সে নেবে উপরে যেতে নিলে ফারজানা বেগম ধীর কণ্ঠে বলে উঠলেন, মেঘা মেয়েটা কিন্তু ভালো তুষার, তোকে ভালো রাখবে। আমি অনেক ভেবে চিনতে টাকা দিয়ে হলে ওকেই তোর বউর রূপে দেখতে চাই। অতীত ভুলে যা এখন। যে মেয়ে সামান্য 10 লাখ টাকার বিনিময়ে তোকে ছেড়ে অন্য ছেলের সাথে ওসব কথা থাক আম্মা, ভালো লাগছে না আর শুনতে। আমি উপরে যাচ্ছি, মিনাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিও। কথাগুলো বলে দ্রুত নিজের স্থান ছাড়ল তুষার। তুষারকে এক প্রকার ভাবে পালিয়ে যেতে দেখে দীর্ঘশ্বাস চালালেন ফারজানা বেগম। আকাশের কোণ আজ মেঘ জমেছে। কখন দেখা গেল হুট করে এসে তার কান্নাগুলো ঝরিয়ে দিয়ে যাবে শহরে। বিয়ে বাড়ির ঝিকঝিক আলোয় নতুন বউয়ের রূপে সেজে উঠেছে মেঘা। বিয়ের আর মাত্র কয়েক প্রহর বাকি আছে মাত্র।
আতাউর রহমান বারবার কান্না বাজার চোখ দয় নিয়ে মেঘার রুমের সামনে এসে চুপচাপ কেঁদে কেটে আবার চলে যাচ্ছেন যেন। চারপাশ দিয়ে এত এত মানুষ মেঘাকে ঘিরে রেখেছে যে নিঃশ্বাস ফেলা দায় হয়ে পড়েছে মেঘার। লাল রঙা সিল্কের বেনারসির সাথে ভারী ভারী স্বর্ণের অলংকার গায়ে জড়িয়ে বসে আছে মেঘা। বাইরে সবাইকে দেখানো এই প্লাস্টিকের হাসিটা যেন বিষাদের ঝড় বুনছে মেঘার হৃদয়ে। পরনে পরিহিত লাল রঙা বেনারসি মুঠোবন্দি করে খিচে রেখেছে যেন সে। পাশ থেকে পার্লারের মেয়েরা তাকে সাজাতে ব্যস্ত। তুলে এসে কয়েকবার তার দিকে তাকাচ্ছে, তো কালকের বিকালে সে অনাকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি ভেসে উঠছে যেন তার চোখের সামনে। নিজের বাবা আতাউর রহমানকে ব্যাপারটা জানিয়েছে অনেকক্ষণ, এখন শুধু রুম থেকে মানুষের ভিড় কমানোর জন্য অপেক্ষা। মেঘা পোকার কতক্ষণ সাজাবে তোমরা? হুট করে তুলির এরম দ্বারা কথায় হেসে উঠলো যেন সবাই। তুলির মামাতো বোন জ্যোতি বলে উঠল, কিরে তুলি, তুই তো দেখছি সাজিসনি এখনো, এরপর কি বিয়ে হয়ে গেলে সাজতে বসবি তুই? জ্যোতির কথায় হেসে উঠল তুলি, বলল, সে আমি সাজলেও কি আর না সাজলেও বাকি, কালো মানুষ ওসব ছাইপাশ নিয়ে ফর্সা হয় না বুঝলি। তুলির এরূপ মন্তব্য শুনে সবাই মৃদু স্বরে হেসে উঠলে মেঘে কিছু বলার আগে দরজা থেকে পুরুষের কণ্ঠরেশ শোনা গেল। কালো মানুষের মুখশ্রীতে আলাদা মায়া থাকে বুঝলে তুলি, যেটা ফর্সা মেয়েদের মুখশ্রীতে খুঁজে পাওয়া দুর্লভ। হুট করে অচেনা কারো আগমনে বিভ্রান্তিতে পড়ে গেল যেন সবাই। ছেলেটা মুখে হাসি লেপটে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, কাম ডাউন গাইস, আমি ভূত না, আমি মানুষ, ছেলেপক্ষ থেকে এসেছি। আর এই যে ভাবি যান, আমি আপনার বরের একটি মাত্র বেস্ট ফ্রেন্ড শ্রাবণ। বরের আগেই চলে আসলাম আর কি, আপনাকে ডাকতে পাঠিয়েছেন আমাকে আপনার আম্মা। বলতে গেলে আমি নিজে এসেছি। যাই হোক, ভাবিজানের সাথে সাক্ষাৎ তো হলো। শ্রাবণের কথা শুনে এবার সবাই হো হো করে হেসে উঠল যেন। বলল, আরে সিন, ভয় পাইয়ে দিয়েছিলেন আপনি। হেসে উঠল শ্রাবণ। হুট করে নিচে হইরই শুরু হয়ে গেল সবার মুখে। একটাই কণ্ঠ বেশি উঠতে থাকলো, বর এসেছে, বর এসেছে। মেঘের কানের কাছে এসে বাড়ি খেয়ে গেল যেন সকলের কণ্ঠরেশ। সবাই হাসাহাসি মুখ করে মেঘার দিকে তাকিয়ে বলতে লাগলো, কিরে মেঘা, তোর বর এসে গেল তো, এবার আমাদের মেঘাও শ্বশুর বাড়ি যাচ্ছে তাহলে। এই চল চল সবাই নিচে চল। কথাগুলো বলতে বলতে সবাই নিচে ছুটল। শ্রাবণও তাদের সাথে নিচে চলে গেল। কাঠের চেয়ারটাতে গাঢ় হয়ে বসে রইল শুধু মেঘা। মনের মাঝের বৃতৃষ্ণার রেশ হয়তো কাউকে বোঝাতে পারবে না সে। চোখ দুটো বেয়ে মোটা মোটা জলরাশি ছুটে চলছে তার। এখন শুধু তার অনিশ্চিত জীবনের পথে পা রাখা বাকি। কিছুক্ষণ সময় নিয়ে দরজার সামনে এসে কেউ করাঘাত করাতে চোখের পানি মুছে দরজার দিকে তাকালো মেঘা। ভিতরে আসবো আম্মা? আতাউর রহমানের কান্নারত কণ্ঠের রেশ শুনে কেঁপে উঠল যেন মেঘা। দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের কাকাকে রুমে নিয়ে আসলো সে। শাসনের কণ্ঠে বলল, আমার রুম আসতে তোমার পারমিশন নিতে হবে কাকা। এই তুমি আমাকে ভালোবাসো? কান্নার মাঝে মেঘের কথা শুনে হাসলেন আতাউর রহমান। মেঘের মাথায় বটছায়ার মতো করে তার হাতটা রাখলেন। চোখের পানি এসে জমা হলো যেন মেঘের। সামনে দাঁড়ানো লোকটার জন্য এখনো পর্যন্ত মেঘা স্বাভাবিক জীবন কাটাতে পারছে। এই বিয়েতে তুই খুশি তো আম্মা? মন থেকে বলবি কিন্তু, নাহলে এক্ষুনি এই বিয়ে ভেঙে দিচ্ছি আমি। আতাউর সাহেবের কথা শুনে এবার আর নিজেকে সামলে রাখতে পারছে না যেন মেঘা। বুকের ভেতরটার উতাল পাতাল ঢেউর কম্পনটা নিজের কাকের কথাগুলো মনের মাঝে ছেদ খেয়ে গেল। আর প্রকাশ করতে পারল না সে। বুকে পাথর চাপা দিয়ে চোখে অশ্রু নিয়ে হাসির স্বরে বলল, মেঘা, তোমরা আমার জন্য যা করবে নিশ্চয়ই ভেবে চিন্তে করবে। আমি এই বিয়েতে খুশি কাকা, তুমি টেনশন নিও না। মেঘের কথা শুনে চোখের অশ্রুপাত হাতের উল্টো পিঠে মুছলেন আতাউর রহমান। শান্ত স্বরে হেসে বললেন, এটাই জানা ছিল তোর থেকে। আচ্ছা, আমি নিচে গেলাম, তোর বর এসেছে নাকি? কথাগুলো বলে আতাউর রহমান চলে গেল। মেঘার চোখ বেয়ে অজরে পানি ঝরতে থাকলো শুধু। বাহিরে ঝাড়বাতির চিকচিক আলো জানালা ভেদ করে ছেয়ে পড়ছে যেন তার কান্না বাজা মুখশ্রীতে। ধীর পায়ে জানালার কাছে এগিয়ে এসে জানালার গ্রিলে হাত ঠেকিয়ে দিলে বরযাত্রীদের সকলের ভিড়ে চোখ পড়ল তুষারের থমথমে মুখশ্রীতে। লাইটের হলুদ রঙা আবরণ যেন উপসে পড়ছে তার মুখশ্রীতে। পরনে সাদা রঙা পাঞ্জাবিটাতে কি সুদর্শনটাই না লাগছে তুষারকে। যে কোনো মেয়ে তার এই সুদর্শনতার প্রেমে পড়তে বাধ্য। বুকের মাঝখানটাতে কেমন মোচড় দিয়ে উঠল মেঘার। বাহিরের অবয়বের থেকে বুকের যন্ত্রণাটা কীভাবে ঠেকাবে সে? হয়তো আজ কোনো কারণে নিজের প্রথম স্ত্রীকে ফেলে আমাকে বিয়ে করছেন তুষার, কিন্তু ভরা বিয়ের বাড়িতে এক গাদা মানুষের সামনে সারা জীবন ভালোবেসে পাশে থাকার মিথ্যা আশ্বাসটা পোষণ করতে একটিবারও কি বুক কাঁপবে না আপনার তুষার?
নিস্তব্ধ প্রহরে একরাশ বিতৃষ্ণার সহিত তুষারের সাথে মেঘার বিয়েটা কোনো রকমভাবে হয়েই গেল। শেখদের বাড়ির চৌকাঠ পেরিয়ে মেঘের আবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা। আতাউর রহমান সামনে চোখের পানি মুছে চলছেন, হাতের উল্টো পিঠে। রিনা বেগমের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে দিব্য খুশি হয়েছেন যেন এই বিয়েতে। চোখে ছলছল দৃষ্টিতে এক প্রকারভাবে দৌড়ে এসে মেঘাকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। মেঘের চোখ দুটি কেমন ভারী হয়ে আছে যেন, কষ্ট হচ্ছে প্রচুর, কিন্তু প্রকাশ করতে পারছে না সে। কালো রঙের গাড়ির ভেতরে গাঢ় হয়ে বুকের উপর হাত মুড়ে থম মেরে বসে রয়েছে তুষার। ফারজানা বেগমের উপস্থিতির কারণে আর নড়তে পারছে না এখান থেকে সে, নয়তো কখন অন্যদিকে গিয়ে ছুট লাগাতো সে তার নিজেরও জানা নেই। ফারজানা বেগম এবার মৃদু কেসে উঠে মুখে হাসি লেপটে শীতল কণ্ঠে বললেন, বিয়ে মশাই, এবার তাহলে মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া যাক, কি বলেন আপনি? ফারজানা বেগমের কথায় ঘুর কাটল যেন আতাউর রহমানের। কান্নাগুলো প্রকাশ না করে হেসে হেসে বললেন, হ্যাঁ, এখন থেকে তো মেয়ে আপনাদেরই। একটা কথা বেআইন সাহেব, আমার মেয়ে কিন্তু খুব আদরের, ও যেন সুখে থাকে, এতটুকু শুধু আপনার হাতে ছেড়ে দিলাম আমি। কথাটা বলে কেঁদে উঠলেন যেন আতাউর রহমান সাহেব। কাকার কথার রেশ কানের কাছে এসে পৌঁছাতে হৃদয়ে মাঝারে ঝড় বয়ে যাচ্ছে যেন মেঘার। যে কুঞ্জ ছায়ার ঘর বাঁধতে যাচ্ছি আমি, আদৌ কি সেখানে আমার নিট তৈরি করা হবে, নাকি জড়ো হওয়ার বাসাটা তৈরি করার আগেই ভেঙে গুড়িয়ে যাবে? কথাগুলো আনমনে ভাবান্তরে ছেদ খেয়ে গেল চোখের কোণ বেয়ে। আপনি আশার মেঘ জোরে চলতে থাকলো মেঘার। হ্যাঁ, অবশ্যই, কেন নয় বেআই মশাই, আপনি একদমই টেনশন নেবেন না। নিয়ে মেঘা আমার ছেলের বউ হিসেবে নয়, বরং আমার মেয়ে হিসেবে বাড়িতে যাচ্ছে। হুট করে ফারজানা বেগমের কথায় ভাবনার কড়াঘাত নাড়লে মৃদু হাসল মেঘা, এই যেন বিষাদের এক হাসি। আতাউর রহমান ফারজানা বেগমের কথায় খুশি হলেন যেন, খুশি যে চোখ দুটোতেই চিকচিক করছে তার। তো এবার যাওয়া যাক আম্মাজান। ফারজানা বেগম মেঘার দিকে তাকে কথাটা বললে মেঘা আলতো হেসে নিজের কাকি রিনা বেগমকে মৃদু জড়িয়ে ধরে আতাউর সাহেবের কাছে গিয়ে পায়ে হাত ছোঁয়াতে নিলে আতাউর সাহেব সঙ্গে সঙ্গে মেঘার হাত দুটি নিজের হাতে নিয়ে কপালে চুমু খেয়ে মাথায় হাত ছুঁয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, সুখী হোস মা আমার। এ বাড়িতে যে সুখ আমি দিতে পারিনি তোকে, ও বাড়িতে গিয়ে যেন তুই সেই সুখ কুড়িয়ে নিতে পারিস। আতাউর সাহেবের কথা শুনে হাসল শুধু মেঘা। যেখানে নিজের স্বামী পরনারীতে আকৃষ্ট, সেখানে আর কি সুখ করাতে যাবো আমি? নিজ মনে বিষাদের হাসি হাসল মেঘা। সবার থেকে বিদায় নিয়ে তুষারের পাশে গাড়িতে উঠে বসলো মেঘা। ফারজানা বেগম গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে সামনে থাকা সাদা রাঙা গাড়িটাতে তাদের বাড়ি থেকে আসা লোকদেরকে গাড়িতে উঠে বসলেন। আর একটা গাড়িতে মেঘার সব জিনিসপত্র। পরপর তিনটা গাড়ি শেখদের বাড়ির বেটা থেকে বেরিয়ে পড়লো মেন রোডে। পেছনের গাড়িটা শুধু তুষার আর মেঘা রয়ে গেল। বাকি দুটো গাড়ি অনেকটা সামনে এগিয়ে গেল। শস্য শব্দে গাড়িটা তার গন্তব্যস্থলে পৌঁছানোর দিকে অগ্রসর হতে থাকলে পেছনে পড়ে রইল মেঘার শৈশবের সব রং বেরঙের দিনগুলো। এই জন্য এক দম বন্ধকর পরিস্থিতি। পাশে বসে থাকা তার সদ্য বিয়ে করা স্বামী গাড়ির কাজ বেদ করে দূরপানে গাড়ির সঙ্গে সঙ্গে অন্ধকারে মিলিয়ে যাওয়া গাছপালা দেখতে ব্যস্ত। তুষারের দিকে মৃদু তাকাতে বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা অনুভব করতে পারল মেঘা। নিজের স্বামীর এভাবে মুখ ফিরিয়ে নেওয়াটা যেন বড্ড পোড়াচ্ছে মেঘাকে, না পারছে সইতে আর না পারছে গিলতে। বিয়েটা যেন বাস্তবতার সহিত গলার কাঁটার মতো বেঁধে আছে তার। দীর্ঘশ্বাস ছেড়ে মেঘাও তুষারের থেকে দৃষ্টি সরিয়ে বাহিরের দিকে দৃষ্টিপাত করলো। হিমেল হাওয়ায় বাড়ির থেকে গাড়ির কাজ ভেদ করে বাতাসের শিহরণ বইয়ে দিচ্ছে যেন। আকাশের অবস্থা খুব বেশি ভালো না। সে সকাল থেকে ঝিম ধরে রয়েছে কেমন। হয়তো মেঘার মতো সে বিয়েতে খুশি নয়। ক্ষণে ক্ষণে গর্জনপাত শুরু হলে খানিক বাদে নামলো এক ঝুম বৃষ্টি। রাতের আকাশ যেন আরও কালো মেঘের আল হয়ে দাঁড়ালো। হুট করে গাড়ি থেমে যায় ধাক্কা খাওয়ার সহিত মেঘা তুষারের কোলে গিয়ে পড়াতে তারা সামলাতে নিয়ে লাল রঙা বেনারসির আঁচল বেদ করে মেঘার উন্মুক্ত কোমর হাতে ঠেকে গেল তুষারের। তুষারের দৃষ্টি যেন এখন আর মেঘা থেকে সরতে চাইছে না। ফর্সা চেহারায় হালকা মেকআপ, শাড়ির সাথে ম্যাচ করে লাল রঙের গাঢ় লিপস্টিক, বাড়ি বাড়ি গহনা, যেন পরীর রাজ্য থেকে স্বয়ং ফুলফুরি এসে হাজির হয়েছে তুষারের কোলে। কিঞ্চিত পরিমাণ গভীরভাবে দেখে নিল মেঘাকে। এ যেন এক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে গেল মেঘা। হৃদয় শহরে ছন্দের হারে কম্পনতার স্পন্দন যেন গাঢ় হতে থাকলো তার। তুষারের এভাবে নেশাগ্রস্তের মতো তাকিয়ে থাকাতে তুষারের দৃষ্টি স্থির রাখতে পারছে না সে। নিজেকে সামলানি দ্রুত সোজা হয়ে বসে
শাড়ি ঠিক করতে থাকলে ঘোর কাটলো যেন তুষারের। খানিকটা গলা খাঁকিয়ে দিয়ে সামনে বসে থাকা ড্রাইভার আনোয়ার মির্জার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠ বলল, কি হয়েছে মির্জা কাকা? হুট করে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিলেন যে বড়? ড্রাইভার আনোয়ার মির্জা পিছু ফিরে তুষারের দিকে তাকিয়ে দিয়ে কণ্ঠে বললেন, দেখো না তুষার বাবা, ঝড়ের কারণে সামনে বিশাল মোটা একটা গাছের ডাল পড়ে রয়েছে রাস্তায়। মির্জা কাকার কথা শুনে বুড়োদয় কুচকে ফেললেন যেন তুষার। আশ্চর্যের সহিত বলল, মা, এই তো আমাদের গাড়ি গেল মনে হয়। একটু সময় ডালও পড়ে গেলাম। আচ্ছা যাই হোক, চলুন দুজন মিলে ডালটাকে সরানো যাক। কথাটা বলে ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নেমে পড়ল তুষার। মেঘা চুপচাপ বসে থেকে দর্শকের মতো ভূমিকা পালন করলে আনোয়ার মির্জা বাড়ি কণ্ঠ বলে উঠলেন, আরে করো কি তুষার বাবা, এত ঝড় বৃষ্টির মধ্যে ছাতা রাখা গাড়ির তোর নামতে গেলে কেন? দাঁড়াও দাঁড়াও, আমি গাড়ি থেকে ছাতা নিয়ে আসতেছি। কথাটা বলে গাড়ি থেকে ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন আনোয়ার মির্জা সাহেব। দুজন মিলে ডালটাকে রাস্তায় এক সাইডে করে রেখে আবারও গাড়িতে এসে বসল তুষার। খানিকটা বৃষ্টির রেশ তুষারের পাঞ্জাবিতে স্পর্শ ছুঁয়ে গেছে যেন। মৃদু ভেজা চুলগুলোতে হাত দিয়ে জ্বালিয়ে দিতে থাকলে তুষারের চুলের থেকে বৃষ্টির ধীরে ধীরে উষ্ণতা মেঘার চোখে মুখে এসে হানা দিতে গেল যেন। গাড়ি আবারও চলতে থাকলে সিটের সাথে মাথা এলিয়ে দিল মেঘা। মেঘার মাথার ভেতর যেন অনেকগুলো প্রশ্ন কিলবিল কিলবিল করছে, যার উত্তর একমাত্র তুষারই তাকে দিতে পারবে। নিজের প্রথম স্ত্রীকে যখন তিনি ভালোই বাসেন, তাহলে মেঘাকে টাকার বিনিময়ে বিয়ে করার মানে কি? আর তুষারের বাড়ির মানুষজনও কেমন অদ্ভুত। ছেলের বিয়ে হয়ে গেল অথচ তুষারের বাবা পুরো বিয়েটাতে শিখদের বাড়ির চৌকাঠ অব্দি পেরোয়নি। তুষারের বাড়ি থেকে হাতে গোনা কয়েকজন ছাড়া আত্মীয় স্বজন সব মেঘার পরিবারেই ছিল ধরতে গেলে। কথাগুলো ভাবতে ভাবতে বুকে পাথর চাপা দিয়ে নিজের অনিশ্চিত ভবিষ্যৎটাকে মেনে নিয়ে চোখ ক্ষুধা বন্ধ করে ফেললেও চোখ দুটি কেমন ঘুমে লেগে এলো যেন মেঘার। সারাদিনের ক্লান্তিতে কান্নার কারণে ক্লান্ত চোখ দয় ঘুম মেলানোলে পাড়ি জমালো যেন মেঘার। তুষারের বাড়ির সামনে এসে আনোয়ার মির্জা সাহেব গাড়ি থামিয়ে দিলে পিট পিট করে তাকালো সেদিকে মেঘা। সামনে থাকা বিশাল বড় অট্টালিকা চোখে পড়তে শীতল চাহনিতে তাকালো শুধু সেদিকে। তুষার গাড়ি থেকে নেমে পড়লে ভেতর থেকে সিকিউরিটি গার্ডরা ছাতা নিয়ে এগিয়ে আসলেন মালামাল নিতে। তুষার হনহন করে বৃষ্টির তোয়াক্কা না করে মেঘার অপেক্ষা না করে বাড়ির ভেতরে চলে গেল। বুকের মাঝে মুচড়ে উঠল যেন মেঘার। আল্লাহর কাছে একটাই চাওয়া তার, সে যেন ধৈর্য ধরে প্রতিবাদ করে হলেও তার সম্মানের জায়গাটা শক্তপোক্ত করতে পারে। আরে আম্মাজান, নামে পড়েন এখন গাড়ি থেকে। তুষার বাবা তো চলে গেল গা, দাঁড়ান আমি ছাতা নিয়ে আসি। কথাটা বলে আনোয়ার মির্জা সাহেব গাড়ি থেকে ছাতা হাতে নেমে পড়লে মেঘের সামনে দরজাটা খুলে দিলে শাড়ি সামলে ধীর পায়ে গাড়ি থেকে নেমে পড়ল মেঘা। এই প্রথম শ্বশুরবাড়ির বিটায় পা পড়ল মেঘার। এক পলক ঝাড়বাতি দিয়ে সাজানো ঝলমল করা বাড়িটার দিকে তাকালে দৃষ্টি শীতল হয়ে আসছে যেন মেঘার। বাহির থেকেই বোঝা যাচ্ছে পুরো বাড়িটাতে আভিজাত্যের ছোঁয়া। ধীর পায়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলে একটা সময় গেটের সামনে এসে কদম ফেলতে বাড়ির ভেতর থেকে ফারজানা বেগম বরণডালা হাতে দাঁড়িয়ে আছেন যেন। সাথে অবাক হলো দরজার সামনে তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মুখশ্রী জুড়ে যেন বিরক্তিতে ছেয়ে আছে। মেঘা ভাবলো হয়তো ফারজানা বেগম দাঁড় করিয়ে রেখেছেন তাকে। বাড়ির ভেতর থেকে এক এক করে সবাই যেন ভেতর করে দাঁড়ালো নতুন বউ দেখার জন্য, অথচ একটা বান্দাও বিয়েতে যায়নি। এই যেন খুবই আশ্চর্যজনক ব্যাপার। ফারজানা বেগম একগাল হেসে তাদের দুজনকে বরণ করে দরজা ছেড়ে দিলে তুষার আর এক মুহূর্ত অব্দি সেখানে দাঁড়ালো না। সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল নিজের রুমে। মেঘা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লে ফারজানা বেগম সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকলেন মেঘাকে। ফর্সা সুন্দর একটা মেয়েকে ইশারা করে বললেন, এ হচ্ছে প্রমি, আমার একমাত্র মেয়ে আর তোমার একটি মাত্র ননদিনী, বুঝলে মেঘা? প্রমি মুখে হাসি লেপটে হাসির স্বরে বলল, হাই ভাবি, আমি কিন্তু ননদ নই, তোমার ছোট বোন, ঠিক আছে? শুনেছি ভাবির সাথে ননদের নাকি ভাগিনীর মতো সম্পর্ক থাকে, তো এসব ননদিনী ডাকবেন আমাকে। ডিরেক্ট প্রমি বলে সম্বোধন করো কেমন? প্রমির কথা শুনে মনটা কেমন খুশি হয়ে গেল মেঘার। ঢের বুঝতে পারছে মেয়েটার মন খুব ভালো। এক এক করে তুষারের কাকি মৃদুলা আর মেয়ে হির, বাড়ির খাস কাজের মেয়ে মিনা, আরও কিছু আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিলে সিঁড়ি ভেঙে ধীর পায়ে নিচে নামলেন এক ভদ্র মহিলা। সাদা রঙা মসলিন শাড়ি তার পরনে। বয়সটা ঠিক বোধগম্য করতে পারল না সে। ফারজানা বেগম হেসে মহিলাটিকে জড়িয়ে ধরে বললেন, আমার শাশুড়ি আম্মা, এলাচি বেগম, মানে তোমার দাদির শাশুড়ি হন সম্পর্কে। ভদ্র মহিলা মেঘার দিকে তাকিয়ে হাসলেন কিনা বোঝা গেল না। তার যে গম্ভীর্যপূর্ণ থমথমে মুখশ্রী, তার ফেস কেটে তুষারের চেহারা
গড়া হয়েছে যেন। দুধে আলতা গায়ের রং, চেহারার গড়ন একদম তুষারের সাথে হুবহু মিল। কিঞ্চিত পরিমাণ তার তিরিক্ষে চোখ বয়ে নিয়ে মেঘাকে প্রকট করে নিয়ে ফারজানা বেগমের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, রাইত হয়েছে অনেক, এখন আর এহিনতে দাঁড়ায় দাঁড়ায় আমার চেহারা দেহন লাগবে না মিনা। বলেন খালাম্মা। তুষারের বউরে নিয়ে তুষারের রুমে দিয়ে আহ। এলাচি বেগমের কথায় মাথা দুলিয়ে সায় দিলেন, বললাম আচ্ছা খালাম্মা। মেঘার বুঝতে বিন্দু পরিমাণ সময় লাগেনি যে ইনি হলেন এ বাড়ির কর্ত্রী। এলাচি বেগম চলে গেলে ফারজানা বেগম একগাল হেসে মেঘার কাঁধে হাত রেখে বললেন, যাও আম্মা যান, উপরে যাও এখন। তুমি নিশ্চয়ই সারাদিনের ধকলে টায়ার্ডনেস ফিল করছ। খাবার উপরে দিয়ে আসবেন মিনা। মিনা এখন যা, তোর ভাবিজানকে তুষারের রুমটা দেখিয়ে দিয়ে আয়। মিনা বাধ্য মেয়ের মতো মেঘাকে সিঁড়ি দিয়ে নিয়ে যেতে থাকলে হুট করে সিঁড়ির পাশ ঘেঁষে দক্ষিণ দিকের রান্নাঘরে গিয়ে চোখ ঠেকে গেল মেঘার। কমলা রাঙা শাড়ি পরে মাথা ভর্তি ঘুমটা জড়িয়ে রান্নাঘরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। যেমন তার রূপ তেমন তার নিপুণতা, সৌন্দর্য যেন উপচে পড়ছে তার মুখশ্রী বেয়ে। মেঘা মেয়ে হয়েও যেন মেয়েটার গোলাপি রাঙা মসৃণ মুখশ্রী দেখে চোখ ফেরাতে পারল না। মেঘাকে দাঁড়িয়ে থাকতে দেখে মিনা পিছু ফিরে তাকিয়ে মেঘার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে ঢোক গিল যেন। বলল, এ কি গো ভাবিজান, আসেন আমার সাথে। মিনার ডাকে হুঁশে ফিরলে যেন মেঘা। দ্বিকণ্ঠে বলল, হ্যাঁ চলুন। সিঁড়ি বেয়ে উপরে চলে আসলে মেঘা যেন নিজের কৌতূহল লুকাতে পারল না আর। বাড়ির লোক চাকর থেকে শুরু করে মালি পর্যন্ত পরিচয় করিয়ে দিয়েছে, আর এত সুন্দর একটা বউয়ের সাথে পরিচয় করালো না। মেঘা মিনার উদ্দেশ্যে দ্বিকণ্ঠে শুধালো, রান্নাঘরে মেয়েটা কে গো খালা? শাশুড়ি মা, ওর সাথে আমার পরিচয় করালেন না কেন? মিনা যেন এই ভয়টাই পাচ্ছিল এতক্ষণ, বারবার দোয়া দরুদ পাঠ করতেছিল যাতে মেঘে এই বিষয়ে কিছু জিজ্ঞেস না করে তাকে, কিন্তু মেঘে সেটাই আগে করে বসলো। মিনা মিনমিন চাহনিতে চারিদিকে ভালোভাবে চোখ বুলিয়ে নিয়ে চাপা শহরে মেঘার উদ্দেশ্যে বলল, এবারের বড় বউ পরিণীতি, তোমার স্বামীর বড় ভাইয়ের অরণ্যের বউ। এবারের লোক ওকে দু চক্ষে দেখতে পারে না। মিনার কথায় বেশ অবাক হলো মেঘা। তুষারের যে বড় ভাই আছে এটাও সে জানতো না, আর এত সুন্দর বউকে কেউ কীভাবে চোখে দেখতে পারে না? মেঘার থেকে 7 গুণ বেশি সুন্দরী হলো পরিণীতি। এ কেমন কথা? কি সুন্দর বউ, কি মিষ্টি দেখতে, আর একে কিনা কেউ চোখে দেখতে পারে না? মিনা যেন আবার বিপাকে পড়ে গেল কথাটা বলে। ঘন ঘন নিঃশ্বাসটা নিধির কণ্ঠে বলল, এই কথা যেন কেউ না জানতে পারে গো ভাবিজান। আপনার পা যখন এই বাড়িতে পড়ছে তখন ধীরে ধীরে নিজেই সব কিছু বুঝতে পারবেন যে এই বাড়ির লোকগুলো এক একজন মুখোশধারী শয়তান। তবে আপনার ননদার শাশুড়ি ভালো আছে, ভাগ্য করে আমার শাশুড়ি পাইছেন। মিনার কথার আগামাথা কিছুই যেন মেঘার মাথায় ঢুকলো না। আরও কিছু জানতে চাওয়ার আগে বিশাল আকার একটা রুমের সামনে এসে মেঘাকে দাঁড় করিয়ে দিয়ে মিনা দ্রুত বলল, এবার ভিতরে যান গা ভাবি যান, এটাই তুষার বাবার রুম, আমি নিচে যাই এখন। কথাটা বলে এক ছুটে মিনা নিচে দৌড় লাগালে। ব্রুদয় কুচকে এলো যেন মেঘার। বেশ বুঝতে পারছে বাড়ির লোক খুব একটা সুবিধার নয়। সন্ধিহান দৃষ্টিতেই শুধু বাইরের মাছ দিয়ে চলাচলের জন্য ফাঁকা জায়গাটাতে তাকিয়ে রইল সে। খানিক বাদে ভাবনার ছেদ খেয়ে গেল। খেয়াল করলো তুষারের রুমের সামনে কম করে হলেও 10 থেকে 20 মিনিট ধরে মেঘা দাঁড়িয়ে। এবার যেন হুট করেই মনের মাঝে অচেনা ভয় হাতুড়ি পেটা করছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে, মস্তিষ্ক যেন ফাঁকা ফাঁকা লাগছে মেঘার। গভীরভাবে নিঃশ্বাস ছেড়ে মনের জোর দৃষ্টি দরজা কড়া নাড়তে গেলে দরজাটা যেন আপনা আপনি খুলে গেল। বেশ অবাক হলো মেঘা। ধীর পায়ে অন্ধকারে আচ্ছাদিত রুমটার ভেতরে প্রবেশ করলে হলুদ রাঙা লাইটের আলো চোখে মুখে এসে হাতছানি দিয়ে যাচ্ছে যেন তার। বুকের ভেতরে দুঃখ শব্দটা আর মন এড়ালো না তাকে। অন্ধকার হাতে সুইচ খুঁজে বের করে লাইট জ্বালিয়ে দিলে পুরো রুম জুড়ে কোথাও তুষারকে চোখে পড়লো না মেঘার। বেশ অবাক হলো সে। সামনে বরাবর বারান্দায় পর্দাটা বৃষ্টির শিহরণ উড়ে এসে রুমের ভেতরে আছড়ে পড়ছে যেন। ক্লান্ত শরীর যেন দাঁড়িয়ে থাকতে পারছে না মেঘার। পুরো রুম জুড়ে নানা রকম নামি দামি সরঞ্জাম যেন চোখে পড়ার মতো। অনিচ্ছা সত্ত্বেও পুরো রুম জুড়ে সায় দেওয়ার পরেও তুষারকে দেখতে না পেলেও আবার যেন হৃদয় মাজারে ঝড়ের সৃষ্টি করছে মেঘার। দরজাটা লাগিয়ে দিয়ে লাইটারের সুইচটা অফ করে দিয়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়িয়ে পড়ল মেঘা। আকাশ কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে যেন আজ। শীতল হওয়ার সমস্ত শরীর কাঁপুনি ধরিয়ে দিচ্ছে মেঘার। আজ বড্ড অসহায় লাগছে তার। পা ডলে ফ্লোরে বসে পড়লে পা দুটো মুড়ে দিয়ে লাল রঙের বেনারসি আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল মেঘা। এই জন্য ছিল তার পরিণতি। বাসর রাতে তাকে ছেড়ে তার স্বামী বাড়ি থেকে চলে গেছে। কান্নাগুলো যেন দলা পাকিয়ে যাচ্ছে মেঘার।
খানিক বাদে মিনা এসে খাবার দিয়ে আসলে দরজার এপাশে বসে ধরা গলায় মেঘা সনাট করে না করে দিলে আর কিছু বলতে পারল না মিনা। আজ এমনিতে তাদের বাসর রাত, তাই বিরক্ত না করায় শ্রেয় মনে করল মিনা। রাত 2টা নাগাদ সদর দরজায় কড়া নাড়লে ঘুম ঘুম চোখে মিনা দরজা খুলে দিয়ে আটকে উঠল যেন। ঘুম উড়ে গেল যেন তার। গলা ভর্তি ড্রিঙ্কস করে মাতালার মতো বাড়ি ফিরছে তুষার। সব থেকে বেশি অবাক হয়েছে শুভ্র তাকে দেখে। ভয়ে মিনার গলা শুকিয়ে আসতে চাইছে যেন। মিনমিনে স্বরে বলল, তুষার বাবা, ভাবিজনের সাথে উপরে রুমে আসিলেন না? তুষার নেশাগ্রস্তের মতো চিৎকার করে উঠল যেন। দাঁতে দাঁত চেপে ধরে বলল, কে ওই মেয়ে? আমি নামে মাত্র বিয়ে করেছি ওকে। তোমাদের ইচ্ছের কাছে হার মেনে নিয়েছি শুধু। কখনো ওকে স্ত্রীর জায়গা দেব না। ওটা শুধু এবং শুধুমাত্রই সুব্রতার স্থান, তাই না সুব্রতা? সুব্রতা থেকে তাকে কথা বলে পড়ে যেতে নিলে তুষারকে শক্ত হাতে ধরে নিল সুব্রতা। বুকের ভেতর যেন জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে তার। তুষারকে অন্য মেয়ের পাশে কখনোই সহ্য হবে না সুব্রতার। খুব বাজেভাবে বেসে গেছে সে, যার কারণে আর চোখের পানি জড়ানো ছাড়া কোনো উপায় নেই তার। নিচে এত এত চেঁচামেচি শুনে সবার ঘুম উড়ে গেল যেন। এক এক করে সদর দরজার কাছে সবাই এসে উপস্থিত হতে সুব্রতাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন ফারজানা বেগম। চোখ দিয়ে রক্ত ঝরছে যেন তার। তুষারকে ছাড়িয়ে নিয়ে সুব্রতার হাত ধরে টেনে এনে রাগান্বিত কণ্ঠে বললেন, এ মেয়ে, এতটুকু লজ্জা রাখো চোখে। ভুলে যেও না, তুষার কিন্তু তোমাকে ডিভোর্স দেবে। কালকে সকালের মধ্যে তোমার বাড়িতে ডিভোর্স পেপার পৌঁছে যাবে। কোন মুখে আবার এ মুখে এসে দাঁড়ালে তুমি? আর কত জ্বালাবে আমার ছেলেটাকে? এবার তো রেহাই দাও একটু। কথাগুলো বলে ফারজানা বেগম সুব্রতার সামনে হাত জোর করতে থাকলে দ্রুত হাত দুটো ধরে ফেলল সুব্রতা। চোখ বেয়ে ছুটে চলেছে শুধু তার মোটা মোটা জলরাশি। এভাবে বলবেন না মা, প্লিজ। সুব্রতার কথা শুনে তেতে উঠলেন যেন ফারজানা বেগম। কে তোমার মা? আমি তোমার মতো বেশরম মেয়ের মা নই, বুঝলে? এত রাতে আবার ঠিকই চলে এসেছ কাহিনী করার জন্য, তাই না? ছি, ঘেন্না হচ্ছে তোমাকে দেখে আমার। নিচের কোলাহলের রেশ মেঘের কানে ছুঁয়ে স্পর্শ করে গেল। গোর কাটলো যেন মেঘার। আঁচলে চোখ মুখ মুছে কি হয়েছে নিচে তা বোঝার জন্য দরজা খুলে নিচে আসলো মেঘা। সিঁড়ির কাছে এসে পা দুটো থমকে গেল যেন তার। এক পলক তুষারের দিকে তাকে আর এক পলক সুব্রতার দিকে তাকালো মেঘা। এ তো সেই রাস্তার দেখা মেয়েটা। 1 মিনিট অব্দি লাগলো না বুঝতে যে এটাই তুষারের প্রথম স্ত্রী সুব্রতা। গভীরভাবে প্রখর করে নিল মেয়েটাকে মেঘা। শ্যামলা রঙা মেয়েটাও যে এত সুন্দরী হতে পারে তা সুব্রতাকে না দেখলে জানা ছিল না মেঘার। এই জন্য এক মায়াবতী মেয়ে দাঁড়িয়ে দেখলে কেমন ঘোর লেগে যায় চোখে। খানিক বাদে এলাচি বেগমের আগমন হতে চোখের পানি মুছে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ল মেঘা। এলাচি বেগমের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে কি পরিমাণ রেগে আছেন সুব্রতার প্রতি। তোমার সাহস তো কম না মাইয়া, আমার নিষেধ থাকা সত্ত্বে এ বাড়ির দরজায় পা রাখছো তুমি। কথাটা বলে সুব্রতার হাত টেনে এনে চর মারতে যাওয়ার আগে বাধা হয়ে দাঁড়ালো মেঘা। এলাচি বেগমের হাত ধরে নিতে বাড়ি শুধু সবাই যেন মেঘার এরূপ আচরণে বাকরুদ্ধ হয়ে পড়ল। সুব্রতাও কম অবাক হয়নি। চাহনিতে মেঘাকে চোখ ভরে দেখে নিল সে। এত সুন্দর মেয়েকে হয়তো তুষারের পাশে মানায়। তুষারের জন্য সে হয়তো বেমানান লাগে। কথাটা বাবান্তরে ছেদ খেয়ে গেলে কান্নায় এসে জমা হচ্ছে সুব্রতার। এক হাতে তালি বাজে না দাদি শাশুড়ি মা। মেয়েটাকে মারতে না গিয়ে আপনাদের বাড়ির ছেলেটাকে মারা উচিত ছিল। আপনাদের ছেলে তার ছোট বাচ্চা নয় যে যে যা বোঝাবে সে তাই বুঝে চলবে। ঘাস খেয়ে তো নিশ্চয়ই বড় হয়নি। মেয়েটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আপনাদের ছেলেরও সমান দোষে অপরাধী। তাই আগে নিজের নাতিকে শাসন করুন, তারপর অন্যের মেয়ের গায়ে হাত তুলতে যাবেন। দম বন্ধ করে কথাগুলো এক নিমিষের সহিত বলে এলাচি বেগমের হাতটা নামিয়ে দিল মেঘা। এলাচি বেগম যেন রাগে থরথর করে কাঁপছেন। এ বাড়িতে তার কথার উপর কেউ কথা বলেন না। আর বিয়ে হতে না হতে এই মেয়ে মুখের উপর কথা বলছে। মৃদুলা বেগম যেন ব্যাপারটা খুব মজা হিসেবে নিলেন। আগুনে ঘি ঢালার জন্য যেন সবসময় প্রস্তুতি থাকেন তিনি। বললেন, এই দুদিনের মেয়ের সাহস তো কম না। ছোট লোকের বাড়ির মেয়ে এত তেজ। আমাদের শাশুড়ি আমার সাথে আমরা চোখে তুলে তাকাতে পর্যন্ত ভয় পাই। আর এই মেয়ে, চুপ থাকো তুমি মৃদুলা। এলাচি বেগমের থমথমে কণ্ঠ থেমে গেল যেন। মৃদুলা বেগম এলাচি বেগম একার দিকে তাকে মৃদু হেসে বললেন, যাও নিজের স্বামীর নিয়ে নিজের রুমে যাও গা। আর হকগুলো নিজের রুমে যাও গা। এ মাইয়া, তুমি এখন আসতে পারো। সুব্রতা পুরো শখ খেয়ে গেল যেন এলাচি বেগমের এরূপ নরম ব্যবহারে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে ভাবল। শীতল চাহনিতে তুষারের দিকে এক পলক তাকিয়ে চোখের পানি আড়াল করে দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল সে। উপরে এসে যেন শান্তি হচ্ছে না মেঘার। সুব্রতা কি এমন করেছে যে তার সাথে এবারের মানুষ এরূপ ব্যবহার করে?
আর তুষারকে দেখেও বোঝা যায় যে সে কতটা সুব্রতাকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে করার মানেটা কি? আমি নিজে এদের ভালোবাসার মধ্যে কাল হয়ে দাঁড়াইনি তো আবার। কথাটা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে থাকা তুষারের নিস্তেজ দেহটার দিকে তাকালো মেঘা। দৃষ্টিতে শীতল হয়ে আসলো যেন তার। মায়া হলো তুষারকে দেখে মেঘার। সকাল সকাল ফারজানা বেগম মিনার সাথে রান্নার জন্য সব সবজি কাটতে থাকলে মুখ অব্দি ঘুমটা টেনে রান্না করছে পরিণীতি। কেউ তার মুখ দেখতে পেলে নয়তো আবারও ঝামেলা শুরু হয়ে যাবে। এ বাড়িতে যেন তাকে শুধু প্রয়োজন সারাদিনের পারফরম্যান্স খাটানোর জন্য। তাছাড়া নিজের অস্তিত্ব অব্দি উপলব্ধি করতে পারেন না সে। ফারজানা বেগম মিনার উদ্দেশ্যে মেঘাকে ডাকতে পাঠালেন। মিনা সিঁড়ি উপরে পা দেওয়ার আগে সদর দরজায় হন্তদন্তভাবে পা পড়ল আনোয়ার মির্জা সাহেবের। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে আতঙ্কের সহিত বললেন তিনি, খবর আছে বড় ম্যাডাম। মাত্র শুনে আসলাম সুব্রতা আম্মা জানে নাকি গলায় কলসি বাইন্দা পানিতে ডুবে মারা গেছে কালকে রাইতে। আনোয়ার মির্জা সাহেবের কথায় রেশ কান ঘেঁষে পৌঁছাতে নিতে সিঁড়ি থেকে ব্যস্ত পায়ে নামতে থাকা মেঘার পা দুটো থমকে গেল যেন। সকাল সকাল শাওয়ার নিয়ে মাত্র নিচে নেমে এ কথা শুনবে আশা করেনি মেঘা। নিজের কানকে বিশ্বাস করাতে পারছেন না যেন কথাটা। তবে কি তুষার আমাকে বিয়ে করেছে বলে সুব্রত স্টেপ নিতে বাধ্য হলো কোনোভাবে? আমার জন্য সুব্রত সুইসাইড করেনি তো আবার? কথাটা বাবান্তরে ছেদ খেয়ে গেল, গলা শুকিয়ে আসতে চাইছে যেন মেঘার। বৃষ্টি শেষে শীতল পরিবেশও কেমন তত্তরে ঘামছে যেন মেঘা। ফারজানা বেগমের সবজি কাটা থেমে গেলে পরিণীতি চোখের পানি ফেলতে লাগলো শুধু। এ বাড়িতে যে সবাই মানুষ হয়েও এক একটা পাথর, তা তার বোঝা হয়ে গেছে গত 3 বছরে। হয়তো আজ এই সুব্রতা তাদের এসব মানসিক টর্চার সহ্য করতে না পেরে শেষমেশ গলায় কলসি বেঁধে মরতে বাধ্য হয়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না পরিণীতা। রান্না ফেলে আঁচলে মুখ মুছে এক প্রকারভাবে দৌড়ে সিঁড়ি বেয়ে মেঘার পাশ থেকে উপরে নিজের রুমে চলে গেলে বেশ অবাক হলো মেঘা। ফারজানা বেগম পরিণীতির এরূপ ব্যবহারে ক্ষুণ্ণ হলেন যেন। চোখ মুখ বিকৃত করে ফেললেন তিনি। মিনাও ব্যাপারটা বুঝে উঠতে না পারে কিছু বলার আগে ড্রয়িং রুমে পা পড়ল মৃদুলা বেগমের। আশপাশ খেয়াল না দিয়ে ডাইনিং টেবিলে বসে মিনার উদ্দেশ্যে বললেন, মিনা ব্রেকফাস্ট দিত। কথাটা বলে রান্নাঘরের দিকে তাকিয়ে পরিণীতিকে না দেখতে পেয়ে বললেন, ফকিন্নি গেল কই রে মিনা? সারাদিন কি ওরা পায়ের ওপর পা তুলে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্য এ বাড়িতে বউ করে এনেছে নাকি অরণ্য? মৃদুলা বেগমের কথা শুনে ফারজানা বেগম মেজাজ যেন আরও বেগে গেল। থমথমে ভাবে তার উদ্দেশ্যে বললেন, ভদ্রভাবে কথা বল ছোট, ভুলে যাস না। যতই হোক পরিণীতি আমার বড় বৌমা হয়। মৃদুলা বেগম চোখের কোণে পানি এনে কান্না জড়ানো কণ্ঠে বললেন, ওই 2 টাকার ছোট লোকের জন্য আমাকে তুমি কথা শোনালে ভাবি? যাও, আজকে আমি কিচ্ছুটি মুখে দেব না। সারাটা দিন না খেয়ে থাকবো। কথাটা বলে মৃদুলা বেগম নিজের রুমে চলে গেল। পিনপাতুন দীর্ঘশ্বাস ছাড়লেন ফারজানা বেগম। মনটা কেমন বিষিয়ে আছে যেন তার। সুব্রতা যতই অন্যায় করুক না কেন, একটা সময় তো তার চোখের মনিও ছিল সে। কখনো কল্পনাও করেনি যে সুব্রত এভাবে তাদের থেকে না ফেরার দেশে চলে যাবে। আনোয়ার মির্জা খানিকটা বিভ্রান্তিতে পড়ে গেলেন যেন। মৃদু গলা খাঁকি দিয়ে বললেন, আমি কি ভুল কিছু বলে ফেলাইলাম নাকি? আমার মনে হলো খবরটা আপনাকে জানানো উচিত, তাই জানালাম আর কি। ফারজানা বেগম কিঞ্চিত পরিমাণ নীরবতা পালন করে গম্ভীর কণ্ঠে বলেন, সুব্রতার মৃত্যুর খবরটা তুষারের কান অব্দি যেন না পৌঁছায় ভাইজান, আর এই কথাটা যেন সবার মাথায় থাকে। কথাটা বলে আর দাঁড়ালেন না ফারজানা বেগম। ভয়ে আছেন এখন তিনি। সুব্রতার মৃত্যুর কথা তুষারের কানে একবার গেলে কি না কি করে বসবে তুষার, তার ঠিক নেই। থমথমে মুখ নিয়ে চলে গেলেন তিনিও। সিঁড়ি বেয়ে নিচে নামলো মেঘা। মিনার কাঁধে হাত রাখতেন। ভরকে গেল যেন মিনা। ভয়ার্থ দৃষ্টি পেছনে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলল, আপনাকে ডাকাতেই যাইতেছিলাম ভাবিজান। মৃদু হাসার চেষ্টা করলো মেঘা। কেউ তেমন একটা ভ্রুক্ষেপ না দেখালে আনোয়ার মির্জা সাহেব চলে যেতে নিতে তাকে থামিয়ে দিল মেঘা। আনোয়ার মির্জা সাহেব হাতে উল্টো পিঠে চোখ মুছে পিছু ফিরে তাকালে মেঘা তার সামনে বারবার দাঁড়িয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিয়ে ধরা গলা জিজ্ঞেস করলো, সুব্রতাকে দেখতে নিয়ে যেতে পারবে না আমাকে? মেঘার কথা শুনে চমকান মিনা। মেঘের কাছে এগিয়ে এসে দিয়ে কণ্ঠ বলল, কি বলতেছেন আপনি ভাবিজান? এই মেয়েকে দেখতে যাবেন আপনি? মিনার কণ্ঠ শুনে মেঘা তার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ যাব। আমাকে নিয়ে যাবেন কাকা? আনোয়ার মির্জা সাহেবের চোখ বেয়ে যেন পানি ঝরে পড়ল। মৃদু স্বরে তিনি বললেন, সুব্রতারে আর পাওয়া যায় না তো আম্মাজান। সমুদ্রের পানি কি কমসম পানি? আর মায়েরা সাঁতারও জানে না।
কলসি বাঁধতে ঝাঁপ দিছে যখন সমুদ্রের তলায় গেছে, হয়তো পুলিশ ডুবুরি দিয়ে খোঁজ চালাইছে সেই সকাল থেকে। মনে হয় না এতক্ষণ পানিতে থাকার পরও বাইসে আছে বইলা খারাপ লাগতেছে মেয়েটার জন্য। আমার কাকা কইয়া ডাকতো আপনার মতো। যাই হোক, আমি আসি এখন। তুষার বাবা হাসপাতালে যাইবে আর একটু পর। কথাটা বলেই আনোয়ার মির্জা চলে গেলে পেছন পড়ে রইল মেঘার চিন্তিত মুখোদয়। রান্নাঘর থেকে পড়া পড়া গন্ধ আসতে থাকলে সেদিকে ছুটল সে। মিনা তার পাশে গিয়ে দাঁড়ালো। মেঘা মিনের উদ্দেশ্যে বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি খালা? মেঘার কথায় নড়ে চড়ে দাঁড়ালেন যেন মিনা। বলল, হ্যাঁ ভাবি যান, বলেন কি বলবেন। সুব্রতের ব্যাপারে জানতে চাইছি আমি, কি এমন করেছে সে যার জন্য এত দূর? মিনা চারপাশ চোখ বুলিয়ে নিয়ে কাউকে না দেখতে পেয়ে হাঁপ ছেড়ে ব্যস্ত যেন। মেঘার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, কালকে সব কিছু বলবো না ভাবিজান। কালকে কেউ বাড়িতে থাকবে না। কালকের দিনে সবাই তাদের পুরান বাড়ি যায়, বাড়িতে শুধু পরিণীতি ভাবি থাকবে। তখন বলতে অসুবিধাও হইবে না। মেঘা ব্রুদয় কুচকে ফেললো যেন। এবারে সব কিছুই কেমন অদ্ভুত অদ্ভুত লাগে এখন তার কাছে। মাঝে মধ্যে মনে হয় একটা গোলক দাদার ভিতরে রয়েছে সে। দীর্ঘশ্বাস ছেড়ে রান্নায় হাত লাগালে মিনা দীর্ঘকণ্ঠে বলল, তুষার বাবার জন্য কফি নিয়ে যাইতে হইব। সকাল সকাল কফি না হলে আবার তার চলে না। কথাটার জন্য মিনা মেঘার উদ্দেশ্যেই বলল। মেঘাও হেসে জিজ্ঞেস করলো, কফির বয়ামটা দেন তো খালা, আমি করে দিচ্ছি কফি ওনার জন্য। মেঘার কথা শুনে প্রশান্তির হাসি আসলো যেন। মিনা দৌড়ে গিয়ে রান্নাঘরের বয়ামের তাক থেকে কফির বয়ামটা এগিয়ে দিলে মেঘা কফি করতে করতে গভীর ভাবনায় তলিয়ে গেল যেন। বুকের ভেতরটা কেমন ভারী পড়ে আছে মেঘার। মনের মাঝে ছুটে চলেছে সুব্রতাকে নিয়ে বুনতে থাকা নিজের কাছে নিজের অপরাধ বোধ। কফির মগ হাতে নিয়ে তুষারের রুমের কাছাকাছি এসে দরজায় দাঁড়িয়ে পড়ল মেঘা। হাতটা যেন প্রবল বেগে কাঁপছে তার। সুব্রতার মৃত্যুর খবর জানলে হয়তো আপনি প্রবল বেগে একটা ধাক্কা খেয়ে যাবেন তুষার। কী লাভ হলো বলুন তো? মাঝখান থেকে আমরা এই রঙিন জীবনটা আরও পানসেটা করে দিলেন আপনি। সুব্রতার জন্য মনের মাঝে যে গভীরভাবে জায়গাটা তৈরি করে রেখেছেন আপনি, আমার জন্য কি তার বিন্দুমাত্র স্থান দিতে পারবেন তুষার? প্রশ্নগুলো নিজের কাছে নিজে করতে থাকলে উত্তরগুলো যেন নীরবতার সহিত বিষাদে পরিপূর্ণ করছে মেঘার বিধ্বস্ত মুখশ্রী। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলে বিছানায় উপর তুষার কেমন বাচ্চাদের মতো গুটিসুটিভাবে শুয়ে আছে যেন। মায়া হলো যেন মেঘার তুষার প্রতি। সারা রাত তুষার মাতাল থাকার কারণে মেঘা বিছানার পাশে ফ্লোরে হেলান দিয়ে চাতক পাখির ন্যায় বসেছিল মেঘা। গোটা একটা রাত নির্ঘুম কেটেছে মেঘার, তাই মাথাটা কেমন ভার হয়ে আছে যেন তার। তুষারের মাথার কাছে এসে দাঁড়িয়ে গিয়ে শীতল হাতে স্পর্শে তুষারের কপাল ছুঁয়ে হাত বুলিয়ে দিয়ে দীর্ঘকণ্ঠে তুষারকে ডাকলো মেঘা। তুষার শুনছেন? এবার উঠুন, অনেক বেলা হয়ে যাচ্ছে তো। মেঘের কণ্ঠস্বর শুনে কেমন নড়েচড়ে উঠল যেন তুষার, কিন্তু ঘুমের ঘোরটা এখনো পর্যন্ত ভালোভাবে কাটিয়ে উঠতে পারেনি সে। পিট পিট করে অস্পষ্ট দৃষ্টিতে মেঘার দিকে তাকালে মেঘার মাঝে শুভ্রতাকে উপলব্ধি করতে পারছে যেন তুষার। এই কাজটাইতে জুড়ে শুভ্রতার রোজকার রুটিন। চোখোদয় বুঝে আসতে চাইলে শুভ্রতাকে ভেবে মেঘের হাত ধরে হ্যাঁচকে টান দিয়ে নিজের কাছে টেনে আনতে নিলে আচমকা আক্রমণে তুষারের উন্মুক্ত বুকের উপর হুমড়ি খেয়ে পড়লো যেন মেঘা। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসতে চাইছে যেন মেঘার। হাতে থাকা কফিটাও খানিকটা তার লাল রাঙা শাড়িতে পড়ছে। কোনো মতো কফির মগটা বিছানার পাশে থাকা টি টেবিলের উপর রাখতে পেরেছে মেঘা। তুষারের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে তুষার যেন আরও জোরালো হাতে মেঘাকে তার বাহুডোরে আটকে রেখেছে। তুষারের হৃদয়ে শায়রের ছন্দের হারে কম্পনতার দুকটুক শব্দ যেন কানের কাছে সে তীব্রভাবে হানা দিচ্ছে মেঘার। বেহায়া চোখ দুটি না চাইতে তুষার উন্মুক্ত বুকের দিকে চলে যেতে চাইছে। দৃষ্টিতে নামিয়ে নিল মেঘা। লজ্জায় ভয়ে এক প্রকার বিভ্রান্তিতে ভুগছে যেন মেঘা। ঘুমের করে নিঃশক্ত অবস্থায় মেঘের ঘাড়ের কাছে ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিয়ে জোরালোভাবে কামড়ে দিলে ক্লান্ত শরীর কেমন মিয়ে গেল যেন মেঘার। তুষারের নিঃশ্বাসের রেশ তার বুকের ভেতরটা কেমন সমান তালে কাঁপিয়ে তুলছে যেন। হুট করে তুষারের হাতে স্পর্শ মেঘের শাড়ির আঁচল ভেদ করে গেলে আড়মোনাভাবে তুষার মেঘের কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলল, কেন করলে তুমি এমনটা সুব্রতা? আমাকে ঠকালে কেন তুমি? আমার ভালোবাসা কি কম পড়ে গিয়েছিল কোনোভাবে তোমার জন্য? যে অন্য পুরুষের ভালোবাসার প্রয়োজন পড়লো তোমার? শেষের কথাটা যেন রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলল তুষার। তুষারের শীতল কণ্ঠ রাগ মিশ্রিত কণ্ঠস্বর মেঘের কানের কাছে এসে পৌঁছাতে থমকে গেল যেন সে। বুক চিরে কান্না বেরিয়ে আসতে চাইছে যেন তার। চোখের কোণ বেয়ে অশ্র গড়িয়ে পড়লে কোনোভাবে নিজেকে তুষারের থেকে ছাড়িয়ে নিয়ে এক ছুটে রুম থেকে বেরিয়ে পড়ল মেঘা। দরজার পাশে এসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দিলে
পা ডলে নিচে পড়ে গেল যেন সে, সমস্ত শরীর যেন থরথর করে কাঁপতে রইল মেঘার। চক্ষু থেকে জোরে চলেছে অনবরত শ্রাবণের মোটা মোটা জলরাশি। ঘুমের মাঝে আপনি সুব্রতাকে খুঁজছেন তুষার, আর এই আপনি কালকে রাত্রে আমাকে বিয়ে করে ঘরে তুলেছেন। আমি তো চিরকালের অবাকি তুষার, তবে আপনার জন্য কেন জানি না খুব কষ্ট হচ্ছে আমার। সুব্রতার মৃত্যুর কথাটা জানলে হয়তো আপনি শেষ হয়ে যাবেন। কি অদ্ভুত এই পৃথিবী, তাই না তুষার? আপনি ভালোবাসেন সুব্রতাকে, আর প্রথম দেখায় আপনার প্রতি আমার ফিলিংস আর সুব্রতা এভাবে চলে যাওয়া। ভালোবাসা সত্যি একটা পীড়াদায়ক জিনিস, যে পীড়ার শিকার হয় একমাত্র সেই বোঝে যে ভালোবাসার মানুষটা কষ্ট থাকলে তার মনের মাঝে কী পরিমাণ ঝড় চলতে থাকে। ঠিক যেমনটি আজকে আমি উপলব্ধি করতে পারছি আপনার জন্য